ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নক্ষত্রের মাধ্যমে দশার গণনা অর্থাৎ কোন ঘটনা জীবনে কখন ঘটবে তা জ্যোতিষশাস্ত্রে নির্ণয় করা হয়। পঞ্চাঙ্গের যে 5টি অঙ্গ রয়েছে তার একটি অঙ্গ হল নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রের যে 4টি করে পদ রয়েছে তা থেকে নাম রাশিও নির্ণয় করা হয়। এমনকি বাংলার মাসগুলির নামও এই নক্ষত্র থেকেই এসেছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। আর এই ক্লাসে অ্যানিমেশনের মাধ্যমে আমরা নক্ষত্রের সম্পর্কে বিস্তারে জানব। অ্যাপ্লাইড জ্যোতিষের বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনি জ্যোতিষশাস্ত্রকে খুব সহজভাবে বুঝতে এবং শিখতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পর দেখুন। অ্যাপ্লাইড জ্যোতিষের পূর্বের 2টি ক্লাসে জন্মরাশি এবং জন্মলগ্ন সম্পর্কে ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যা করতে গিয়ে অ্যানিমেশনের মাধ্যমে জিওসেন্ট্রিক মডেল, জোডিয়াক বেল্ট এবং জন্মকুণ্ডলীকে ব্যাখ্যা করেছি। প্রত্যেক জ্যোতিষ শিক্ষার্থীর এই বিষয়গুলি সম্পর্কে খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত, কারণ এই ক্লাসে একাধিকবার এই টার্মগুলি ব্যবহার করা হবে। এটি হলো পৃথিবী, আর পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রায় 27 দিনে একবার প্রদক্ষিণ করছে। চন্দ্র যে পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করে এই সময়টিকে বলা হয় সাইডেরিয়াল মাস। অর্থাৎ চন্দ্র সম্পূর্ণ 360 ডিগ্রি অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে আবার ফিরে আসতে প্রায় 27 দিন সময় নিচ্ছে। চন্দ্র এক দিনে প্রায় 360 ভাগ 27 অর্থাৎ 13 ডিগ্রি 20 আর্ক মিনিট পথ অতিক্রম করছে। এখানে বলে রাখি 60 আর্ক মিনিট সমান 1 ডিগ্রি। এটি হলো জিওসেন্ট্রিক মডেল অনুসারে পৃথিবীর চারিদিকে অবস্থিত তারার মণ্ডল। জন্মরাশি ব্যাখ্যা করার সময় সমগ্র আকাশকে অর্থাৎ 360 ডিগ্রিকে 12টি ভাগে ভাগ করেছিলাম, আর এই 12টি ভাগে ছিল 12টি রাশি। এখন যদি মহাকাশের 360 ডিগ্রিকে 27টি ভাগে ভাগ করি তাহলে এই এক একটি ভাগই হবে এক একটি নক্ষত্র। নক্ষত্র শব্দটি নকশা এবং তারা এই দুটি শব্দ দিয়ে তৈরি, অর্থাৎ তারার দ্বারা তৈরি করা ম্যাপই হলো নক্ষত্রমণ্ডল। এখানে লক্ষ্য করে দেখুন, মহাকাশে অসংখ্য তারার গুচ্ছ পৃথিবীর চারিদিকে এইভাবে একটি তারার ম্যাপ তৈরি করেছে। এই এক একটি অংশের এক একটি নাম রয়েছে। এটি হলো অশ্বিনী, যথাক্রমে এটি হলো ভরিণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এখানে 27টি নক্ষত্রের নাম আপনারা জানলেন। এই 27টি নক্ষত্র ছাড়াও অপর একটি নক্ষত্র হলো অভিজিৎ নক্ষত্র। এই অভিজিৎ নক্ষত্রের ব্যবহার জ্যোতিষের গণনার ক্ষেত্রে করা হয় না, বরং এটির প্রয়োগ মুহূর্ত জ্যোতিষের ক্ষেত্রে পঞ্জিকাতে হয়ে থাকে। আরও একটি বিষয় জ্যোতিষ শিক্ষার্থীরা জেনে রাখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বপ্রথম এই 27টি নক্ষত্রই ছিল। পরবর্তীকালে 12টি রাশির অন্তর্ভুক্তি হয়। চন্দ্রের সাথে নক্ষত্রের নিবিড় যোগাযোগ রয়েছে। চন্দ্র তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করার সময় প্রায় একদিনে একটি নক্ষত্রের উপরে অবস্থান করে। পৌরাণিক কাহিনী অনুসারে এই 27টি নক্ষত্র প্রত্যেকেই হলো চন্দ্রের একজন স্ত্রী। এর মধ্যে চন্দ্রের সবথেকে প্রিয় স্ত্রী বা নক্ষত্র হলো রোহিণী এবং সবথেকে অপছন্দের স্ত্রী বা নক্ষত্রের নাম হলো জ্যেষ্ঠা। এই কারণের জন্যই চন্দ্র রোহিণী নক্ষত্রে উচ্চ ফল প্রদান করে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে নিচস্থ হয়ে যায়। জ্যোতির্বিজ্ঞান অনুসারে রোহিণী নক্ষত্রের উপর যখন চন্দ্র অবস্থান করে তখন চন্দ্রের অসিলেশন বা স্পন্দন বৃদ্ধি পায়, আর জ্যেষ্ঠা নক্ষত্রের উপরে চন্দ্র অবস্থান করলে তার অসিলেশন বা কম্পন সর্বনিম্ন হয়ে থাকে।
ভেবে দেখুন মুনি ঋষিরা এই জটিল বিষয়টিকে কত সহজে পৌরাণিক গল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করেছিল। জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের গুণাগুণ এবং বৈশিষ্ট্য অনুসারে ফল প্রদান করে থাকে। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্ম নক্ষত্র হলো সেই ব্যক্তির জন্মানোর সময় চন্দ্র যে নক্ষত্রের উপর অবস্থান করছিল সেটিকে বোঝায়। উদাহরণ হিসাবে এখানে লক্ষ্য করুন, জিওসেন্ট্রিক মডেল অনুসারে পৃথিবীর চারিদিকে এগুলি হলো 12টি রাশি, আর এগুলি হলো 27টি নক্ষত্র। গ্রহগুলি এইভাবে অনবরত ঘুরে চলেছে। ধরা যাক ওই ব্যক্তির জন্মানোর সময় একটি স্ন্যাপশট নেওয়া হলো। এই স্ন্যাপশটটিকে লক্ষ্য করে দেখুন, চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করেছে। এই স্ন্যাপশটটি হলো ওই ব্যক্তির জন্মকুণ্ডলী। এখন প্রশ্ন হলো, আপনার জন্ম নক্ষত্র কিভাবে নির্ণয় করবেন? এর জন্য আপনার মোবাইলে গুগল ব্রাউজার খুলে নিন এবং টাইপ করুন অ্যাপ্লাইড জ্যোতিষ। সার্চ অপশনে ক্লিক করে সার্চ রেজাল্টে গিয়ে অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটের হোম পেজটি খুলে নিন। এখানে এই মেনু অপশনটিতে ক্লিক করুন এবং ক্যালকুলেটরে ক্লিক করার পর নক্ষত্র ক্যালকুলেটর অপশনটি খুলে নিন। এটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষের নক্ষত্র ক্যালকুলেটর। এখানে আপনার নাম, আপনার জেন্ডার, আপনার বার্থ ডিটেলস টাইপ করুন এবং কোন স্থানে জন্ম সেটি লিখুন। লক্ষ্য করুন এখানে লোকেশন অপশন আসবে। লোকেশন অপশনটি সিলেক্ট করুন, এরপর নো ইওর নক্ষত্র এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরেই আপনার প্রদত্ত তথ্য অনুসারে অ্যাপ্লাইড জ্যোতিষ আপনার নক্ষত্র ক্যালকুলেট করে দেবে। নক্ষত্র ক্যালকুলেট করার পাশাপাশি অ্যাপ্লাইড জ্যোতিষ আপনার জন্মকুণ্ডলীও তৈরি করে দেবে। এটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষের বৃত্তাকার জন্মকুণ্ডলী। এখানে এই বাইরের অংশগুলি হলো 27টি নক্ষত্র। লক্ষ্য করে দেখুন এই কুণ্ডলিতে চন্দ্র অনুরাধা নক্ষত্রের উপর অবস্থান করেছে। অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলীর বিশেষত্বই হলো মহাকাশে ঠিক যেমন ভাবে গ্রহের অবস্থান হয়ে থাকে এই কুণ্ডলিতেও ঠিক সেইভাবে সেই ডিগ্রিতে গ্রহ বা রাশি তথা নক্ষত্রের অবস্থান হয়ে থাকে। ফলে নবীন বা প্রবীণ উভয় জ্যোতিষ শিক্ষার্থীদের কুণ্ডলী বা গ্রহের অবস্থান বুঝতে কোনো সমস্যাই হয় না। ঠিক যেমন এখানে চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে তার জন্মকুণ্ডলী দেখেই আপনি বুঝতে পারবেন, আবার কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেটিও অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী থেকে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। এর পাশাপাশি যদি আপনি উত্তর ভারতীয় কুণ্ডলী তথা দক্ষিণ ভারতীয় কুণ্ডলী বা পূর্ব ভারতীয় কুণ্ডলীকে দেখেন, তাহলে সেই কুণ্ডলী থেকে আপনি বুঝতেই পারবেন না কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে। কিন্তু অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী থেকে এটি সম্ভব। এটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষ বৃত্তাকার কুণ্ডলীর বিশেষত্ব। এখন আমরা জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের প্রয়োগ সম্পর্কে জানব। জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অবস্থান অনুসারে সেই গ্রহ ফলাফল প্রদান করে থাকে। প্রত্যেকটি নক্ষত্রের এক একটি করে অধিপতি রয়েছে। যেমন এটি হলো অশ্বিনী নক্ষত্র, আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি হলো কেতু। আবার ভরিণী নক্ষত্রের অধিপতি হলো শুক্র, যথাক্রমে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য, রোহিণীর চন্দ্র, মৃগশিরা নক্ষত্রের মঙ্গল, আদ্রার রাহু, পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি, পুষ্যা নক্ষত্রের শনি এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলো বুধ। এখানে পরপর 9টি নক্ষত্রের অধিপতি ঠিক যে অর্ডার বা যে ক্রমে ব্যাখ্যা করলাম, তেমনি পরবর্তী 9টি নক্ষত্র অর্থাৎ মঘা থেকে শুরু করে জ্যেষ্ঠা পর্যন্ত এই 9টি নক্ষত্রেরও একই ক্রমে বা একই অর্ডারে অধিপতিগুলো এইভাবে রয়েছে। আবার মূলা নক্ষত্র থেকে শুরু করে রেবতী নক্ষত্র পর্যন্ত যে 9টি নক্ষত্রে রয়েছে এগুলিরও অধিপতি একই ক্রম অর্থাৎ কেতু থেকে শুরু করে বুধ পর্যন্ত এইভাবে রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে কোন ঘটনা কবে ঘটবে তা নির্ণয় করা হয় দশা থেকে। একাধিক দশার মধ্যে সবথেকে কার্যকারী এবং বহুল প্রচলিত দশা পদ্ধতি হল বিংশোত্তরী দশা পদ্ধতি।
এই দশার গণনা করা হয় চন্দ্র কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বসে রয়েছে তার থেকে, এবং নক্ষত্রদের অধিপতিদের ক্রম বা অর্ডার অনুসারে পরপর দশাগুলি এসে থাকে। দশার গণনা কিভাবে হয়, কখন কার জীবনে কি ঘটনা ঘটবে তা মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশার মাধ্যমে কিভাবে নির্ণয় করবেন এই সম্পর্কে বিস্তারে মহাদশা অন্তর্দশার ক্লাসটিতে অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি। ক্লাসটির ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা জানব নক্ষত্রের চরণ সম্পর্কে। প্রত্যেকটি নক্ষত্রকে 4টি ভাগে ভাগ করা হয়, আর এই এক একটি ভাগকে বলা হয় এক একটি চরণ। অর্থাৎ এই 27টি নক্ষত্রের চরণের সংখ্যা হবে 27 গুণ 4 সমান সমান 108। আর এই 108 সংখ্যাটি সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক একটি রাশি 30 ডিগ্রির হয়ে থাকে। নক্ষত্রের এক একটি চরণকে যদি গণনা করেন তাহলে সম্পূর্ণ নক্ষত্রটি হয় 13 ডিগ্রি 20 আর্ক মিনিট। এটিকে 4 ভাগে ভাগ করলে এক একটি চরণের ডিগ্রি দাঁড়ায় 3 ডিগ্রি 20 আর্ক মিনিট। এখন প্রশ্ন হলো, একটি রাশিতে কতগুলি চরণ থাকে? এখন এই 30 ডিগ্রিকে যদি একটি চরণের মান অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আসে 9। অর্থাৎ একটি রাশিতে 9টি নক্ষত্রের চরণ থাকে। কুণ্ডলিতে কোন গ্রহ কোন নক্ষত্রের কোন চরণের উপর অবস্থিত সেটি থেকে গ্রহের ফলাফল বিচার করা হয়। পরাশরী জ্যোতিষ পদ্ধতি অনুসারে নবাংশ কুণ্ডলী বা D9 চার্টের নির্মাণ এই নক্ষত্রের চরণ এবং রাশির তত্ত্বের উপরেই ভিত্তি করে হয়ে থাকে। নবাংশ কুণ্ডলী সম্পর্কে আলাদাভাবে অ্যাপ্লাইড জ্যোতিষের ক্লাসে ব্যাখ্যা করা হবে। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, জ্যোতিষ শাস্ত্রের কঠিন থেকে কঠিনতম বিষয়গুলিকে খুব সহজে অ্যানিমেশনের মাধ্যমে শিখতে এই প্লেলিস্টটি অবশ্যই সেভ করে রাখুন এবং সম্পূর্ণ প্লেলিস্টটির প্রত্যেকটি ভিডিও দেখুন। নাম রাশি নির্ণয় করা হয় এই নক্ষত্রের চরণগুলি থেকেই। প্রত্যেকটি চরণে এক একটি নির্দিষ্ট শব্দ থেকে থাকে। এটির মাধ্যমে জাতক বা জাতিকার নামকরণ বা নাম রাশির নির্ণয় করা হয়। নাম রাশির ভিডিওতে এই বিষয়ে বিস্তারে অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি। এইবার আমরা জানব গণ্ডমূল নক্ষত্র সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্রের 6টি নক্ষত্র যথাক্রমে রেবতী অশ্বিনী, অশ্লেষা মঘা এবং জ্যেষ্ঠা মূলা। এইগুলিকে গণ্ডমূল নক্ষত্র বলা হয়ে থাকে। এখানে অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী লক্ষ্য করে দেখুন। 12টি রাশির মধ্যে মেষ, সিংহ, ধনু হলো অগ্নিতত্ত্বের রাশি, বৃষ, কন্যা, মকর হলো পৃথিবী তত্ত্বের রাশি, মিথুন, তুলা, কুম্ভ হলো বায়ু তত্ত্বের রাশি, আবার কর্কট, বৃশ্চিক, মীন হলো জল তত্ত্বের রাশি। আমরা সকলেই জানি যে জল তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব একে অপরের বিপরীত। ফলে কর্কট সিংহ, বৃশ্চিক ধনু ও মীন মেষ এই রাশিগুলির এই বাউন্ডারি লাইনে একটি দোষ তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে জল তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব একেবারে পাশাপাশি অবস্থান করছে। লক্ষ্য করে দেখুন যে এই বাউন্ডারি লাইনের ঠিক পাশেই অবস্থিত যে নক্ষত্রগুলি রয়েছে যথাক্রমে এখানে অশ্লেষা মঘা, এখানে জ্যেষ্ঠা এবং মূলা এবং এখানে রেবতী এবং অশ্বিনী। অর্থাৎ এই 6টি নক্ষত্র একেবারে জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বে পাশাপাশি অবস্থান করার জন্য এই নক্ষত্রগুলিকে জ্যোতিষশাস্ত্রে গণ্ডমূল নক্ষত্র বলা হয়। গণ্ডমূল হচ্ছে জ্যোতিষশাস্ত্রে একটি দোষ। এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা জীবনে অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করে থাকেন। মুহূর্ত নির্ণয়ের ক্ষেত্রে পঞ্চাঙ্গ বা পঞ্জিকার যে 5টা অঙ্গ রয়েছে তার মধ্যে একটি অঙ্গ হলো নক্ষত্র। পঞ্চাঙ্গের নক্ষত্রের সংখ্যা 28টি, অর্থাৎ 27টি নক্ষত্রের পাশাপাশি অভিজিৎ নক্ষত্রকে আলাদাভাবে বিবেচনা করা হয়। অ্যাপ্লাইড জ্যোতিষের মুহূর্তের ক্লাসে এই সম্পর্কে বিস্তারে আলোচনা করেছি। পরের ক্লাসে আমরা শিখব জন্মকুণ্ডলী কি সেই সম্পর্কে। এর পাশাপাশি আমরা শিখব কিভাবে জন্মকুণ্ডলী পড়তে হয় সেই সম্পর্কে বিস্তারে অ্যানিমেশনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি। আজকের মতো এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।